স্বৈরশাসকরা গণ অভ্যুত্থানের মুখে একবার দেশ থেকে পালিয়ে গেলে পরবর্তীতে দেশে ফেরার সুযোগ থাকে না। ইতিহাস তাই বলে। গত কয়েক দশকে এমন গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন অনেক স্বৈরশাসক, কিন্তু দেশ ত্যাগ করে পালানোর পর তাদের বেশিরভাগই দেশে ফিরতে পারেননি। আমৃত্যু নির্বাসিত জীবন যাপন করছেন। আর হাতে গোনা যে কয়েকজন দেশে ফিরতে পেরেছেন তাদের কেউই নিজেকে সক্রিয় বা দলকে পুনর্বাসন করতে পারেননি। ৮০-র দশক ভয়ানক অর্থনৈতিক সংকটে দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন, তবে তাতে ভ্রুক্ষেপ নেই দেশটির প্রেসিডেন্ট মার্কোসের। অর্থনীতি ঠিক করার চেয়ে বিপুল অর্থ ব্যয় করে চিত্রকর্ম সংগ্রহেই মনোযোগ বেশি তার। জুতা, গাউন ও গহনা সংগ্রহে লাখ লাখ পেসো ব্যয় করছেন ফার্স্ট লেডি ইমেলদা মার্কোস। বিরুদ্ধ মত দমন হচ্ছে অত্যন্ত নিষ্ঠুরভাবে। সরকারি বাহিনী ও মার্কোস অনুগতদের হাতে খুন হয়েছে প্রায় ৩,০০০ মানুষ। এক পর্যায়ে তার বিরুদ্ধে মাঠে নামে ক্ষুব্ধ ফিলিপাইনরা। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। ১৯৮৬ সালে সে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আশ্রয় নেন মার্কোস। ৩ বছরের মাথায় ক্ষমতার শোকে নির্বাসনেই মৃত্যু হয় মার্কোসের। একই পরিণতি হয়েছিল পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফেরও। এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল মোশাররফ। এরপর প্রশ্নবিদ্ধ এক ভোট গ্রহণের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ২০০১ সালে। এর পুনরাবৃত্তি ঘটে ২০০৪ সালে নির্বাচনেও। বিপত্তিতে পড়েন সংবিধান স্থগিত করে নিজের শাসনকালকে দীর্ঘায়িত করা নিয়ে। ২০০৭ সালের শেষের দিকে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। জাতীয় নির্বাচন স্থগিত করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন পারভেজ মোশাররফ। এরপর গণরোষের মুখে পড়তে হয় তাকে। ২০০৮ সালে নির্বাচনে তার দলীয় শোচনীয় পরাজয় ঘটে। এমন অবস্থায় পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন পারভেজ মোশাররফ। এই অবস্থায় পদত্যাগ করে পাকিস্তান থেকে পালিয়ে গিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন তিনি। এরপর আর কোনোভাবেই দেশে ফিরতে পারেননি তিনি। এদেশ ওদেশ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত গেল বছর দুবাইয়ের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন পারভেজ মোশাররফ। স্বদেশে ফিরতে পারলেও জীবনের বাকি সময় কারাগারে পার করতে হয়েছে চিলির স্বৈরশাসক আগস্তো পিনোশেকে। ক্ষমতা হারানোর পর লন্ডনে আশ্রয় নিয়েছিলেন তিনি, কিন্তু ১৯৯৮ সালের ১০ অক্টোবর স্প্যানিশ একটি আদালতে পরোয়ানার ভিত্তিতে লন্ডন পুলিশ তাকে গ্রেফতার করে। আইনি লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। তাকে নিজ দেশে ফেরত পাঠায় ব্রিটিশ সরকার। দেশে ফেরার পর তার বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতনের সুনির্দিষ্ট ঘটনায় দায়ের করা হয় মামলা। সেই মামলার দায় নিয়েই ৯১ বছর বয়সে পিনোশে যখন মারা যান তখন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ৩০০ ফৌজদারি অপরাধে মামলা চলছিল। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে পড়ার কিছুদিনের মধ্যে জনরোষের মুখে পড়ে রাজাপাকসে পরিবার। ২০২২ সালে মে মাসে ক্ষমতা ছেড়ে পালিয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নেন মাহিন্দা রাজাপাকসে। জুলাইয়ে গোতাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করে প্রথমে মালদ্বীপে, পরে সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে তাকে ২ সপ্তাহের ভিজিট ভিসা দেওয়া হয়। সিঙ্গাপুরে অবস্থানকালে ১৪ জুলাই নিজের পদত্যাগপত্র দেশে পাঠান গোতাবায়া রাজাপাকসে। এর প্রায় ১.৫ মাস পর বিশেষ নিরাপত্তা নিয়ে তিনি দেশে ফিরলেও নিজেকে এখনও সক্রিয় করতে পারেননি। গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগকারীদের তালিকায় সর্বশেষ যুক্ত হল শেখ হাসিনার নাম। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান তিনি। গত ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টানা ১৫ বছর ক্ষমতা থাকা শেখ হাসিনা। বর্তমানে ভারতে নিরাপদ আশ্রয়ে আছেন তিনি। তার যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা এরই মধ্যে প্রত্যাখ্যাত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে। ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান বলেন, বৈশ্বিকভাবে গণহত্যার বিচারের জন্য আইসিসির মতো প্রতিষ্ঠান রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হলে ওনার অবস্থা আরও খারাপ হবে। এটাকে যদি পরবর্তী সাধারণ হত্যাকাণ্ড হিসেবেও দেখা হয় তবুও ওনার অবস্থা খুব একটা ভালো হওয়ার কথা না।